আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন আহমদ ছফার লেখা উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজকে উপন্যাসটির চতুর্থ পর্ব। প্রিয় সোহিনী, মৃগনয়না আমার, এবার আমি তোমার কাছে কন্যা সামারোখের কাহিনী বয়ান করতে যাচ্ছি। একটুখানি চমকে উঠছ না? ভাবছ সামারোখের নামের সঙ্গে হঠাৎ করে কন্যা শব্দটি যোগ করলাম কেন? কারণ তো একটা অবশ্যই আছে। সেই কারণ ব্যাখ্যা দাবি করে। সামারোখের সঙ্গে আমার পরিচয় হওয়ার অন্তত 12 বছর আগে তার কুমারী জীবনের অবসান ঘটেছে। আর 8 বছর আগে স্বামীর কাছে একটি পুত্র সন্তান রেখে দাম্পত্য সম্পর্কের ছেদ টেনে বেরিয়ে এসেছে। এই বেরিয়ে আসা জীবনে তার হৃদয়ের স্বল্পকালীন দীর্ঘকালীন নানা অগ্ন্যুৎপাতের সংবাদও আমি বিলক্ষণ জানি। সুন্দরী মহিলাদের নামের সঙ্গে যখন হৃদয় ঘটিত অপবাদ যুক্ত হয়, তখন তাদের সৌন্দর্য এবং আকর্ষণ ক্ষমতা অনেক অনেক গুণে বেড়ে যায়। নীতিবাগীশেরা সামারোখের জীবনের অতীত বৃত্তান্ত বিশ্লেষণ করে নানান দাগে দাগী হিসেবে তাকে চিহ্নিত করবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি যখন তাকে প্রথম দেখি, আমার মনে হয়েছিল সৃষ্টির প্রথম নারীর সান্নিধ্যে এসে দণ্ডায়মান হয়েছি। এই অপূর্ব সৌন্দর্যময়ী আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে। তার একটি কটাক্ষে আমি মানব সমাজের বিধিবিধান লঙ্ঘন করতে পারি। তার নির্দেশে সমস্ত নিষেধ অগ্রাহ্য করে হাসি মুখে ঈশ্বরের অভিশাপ মস্তকে ধারণ করতে পারি। সামারোখকে প্রথমবার দর্শন করার পর আমার যে অনুভূতি হয়েছিল, প্রকাশ করার জন্য আমাকে কবির শরণাপন্ন হতে হচ্ছে। কবিরা ভালো মানুষ। আমরা অনেক সময় মনের ভেতর ঘাই মারা অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাইনি। কবিরা আমাদের মতো অক্ষম মানুষদের কথা চিন্তা করে আগেভাগে সেসব সুন্দরভাবে প্রকাশ করে রেখেছেন। প্রয়োজনীয় মুহূর্তে রেডিমেড জামা কাপড়ের মতো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সামারোখকে প্রথম দেখার পর আমার মনে এই পংক্তিগুলো বিদ্যুতের মতো চমক দিয়ে জেগে উঠেছিল। ষষ্ঠ দিন শ্রম আনতে প্রভু অপূর্ব বিস্ময় ভরে করে উচ্চারণ, পরবর্তী সৃষ্টি হবে দিব্য অনুপম। তখনই ডাগর আঁখি মেলেছে নন্দিনী, মরি মরি দৃষ্টি হেরি আপন অন্তরতলে বিধাতাও উঠেছে শিহরি। সেই সৌন্দর্য দেখার পর স্বয়ং স্রষ্টা মহাশয়কেও নিজের হৃদয় গভীরে শিউরে উঠতে হয়। সেই একই স্বর্গজাত সৌন্দর্যের প্রতি তাজিমের নিদর্শন স্বরূপ সামারোখের নামের সঙ্গে কন্যা শব্দটি যোগ করলাম। প্রিয় সোহিনী, এই কন্যা শব্দটি যুক্ত করে আমি মস্ত বিপাকে পড়ে গেলাম। তুমি প্রশ্ন করবে, যে মহিলা স্বামী পুত্র ছেড়ে বেরিয়ে আসে, যেখানে সেখানে হৃদয়ের অগ্ন্যুৎপাত ঘটায়, তার কন্যাত্ব বহাল থাকে কেমন করে? আমি তর্ক করার মানুষ নই, তবু পেঁচালো বিতর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় তাই সময় থাকতে বলে রাখতে চাই। কোনো কোনো নারী আছে যারা সবসময় কন্যাত্ব রক্ষা করে চলতে পারে। সন্তান জন্ম দিলে বা পুরুষ বদলালে তাদের কন্যা জীবনের অবসান ঘটে না। প্রিয় সোহিনী, আমি ধরে নিচ্ছি সামারোখ সম্বন্ধে তোমার মনে একটি সহানুভূতির ভাব সৃষ্টি হয়েছে। সুতরাং আমি নির্বিবাদে তার কাহিনীটা তোমার কাছে প্রকাশ করতে পারি। সুন্দরের প্রতি সহানুভূতি জিনিসটার একটা খারাপ দিক আছে। ইচ্ছে করলেও তাকে খারাপভাবে আঁকা সম্ভব হয় না। তাই সামারোখ আসলে যা ছিল আর আমি যা বয়ান করছি তার মধ্যে একটা হেরফের থেকেই যাচ্ছে। কন্যা সামারোখের সঙ্গে কিভাবে পরিচয় ঘটল সে ঘটনাটি আমি তোমার কাছে তুলে ধরতে চাই। ঘটনা বললে সুবিচার করা হবে না, পেছনে একটা ইতিহাস আছে, সেটা বিবৃত করছি। একদিন বিকেলবেলা হোস্টেলে ঘুম থেকে উঠে স্তব্ধ হয়ে বসে আছি। ঘুমের মধ্যে আমি মাকে স্বপ্ন দেখলাম। 3 মাস আগে মা মারা গেছেন। আমি তার একমাত্র ছেলে। মায়ের মৃত্যুর সময় আমি কাছে ছিলাম না। মৃত্যুর পর এই প্রথমবার তাকে স্বপ্নে দেখলাম। পুরো স্বপ্নটা অস্পষ্ট এবং ঝাপসা। বারবার একাগ্র মনোযোগে স্বপ্নটা জীবিত করার চেষ্টা করছি। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি ইংরেজি বিভাগের পিয়ন বাটুল। এই লম্বা লিকলিকে চেহারার তরুণটির নাম বাটুল কেন আমি বলতে পারবো না। যা হোক, সে আমাকে সালাম করার পর জানালো বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে সালাম দিয়েছেন। অতএব আমাকে পাজামা পাঞ্জাবি পরে পায়ে স্যান্ডেল গলিয়ে আর্টস বিল্ডিং এর দোতলায় সালামের তত্ত্ব নিতে ছুটতে হলো।
আমি দরজা ঠেলে বিভাগীয় চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলামের অফিস ঘরে প্রবেশ করলাম। কারেন্ট নেই, পাখা চলছে না, বেশ গরম। ডক্টর চৌধুরী জামার বোতাম খুলে ফেলেছেন, তার বুকের লম্বা লম্বা লোমগুলো দেখা যাচ্ছে। বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উপর ছড়ানো বই পুস্তক। তিনি কিছু একটা লিখছিলেন। আমাকে দেখে হেসে উঠতে চেষ্টা করলেন। ডক্টর চৌধুরীকে হাসতে দেখলে আমার একটা কথা মনে হয়, ভদ্রলোক ওই হাসিটা যেন দোকান থেকে কিনে এনেছেন। এমনিতে কৃষ্ণকান্তি, যখন গাম্ভীর্য অবলম্বন করেন বেশ মানিয়ে যায়, কিন্তু তিনি যখন বড় দাঁতগুলো দেখিয়ে এক ধরনের যান্ত্রিক শব্দ তুলে হেসে ওঠেন, সেটাই আমার কাছে ভয়ঙ্কর বিদঘুটে মনে হয়। আমার ভাগ্য ভালো বলতে হবে, হাসিটা অল্পের মধ্যেই তার প্রসারিত মুখ গহ্বরের ভেতর কোথাও উধাও হয়ে গেল। তিনি একটু তোয়াজ করেই বললেন, বসো জাহিদ, পকেটে সিগারেট থাকলে খেতে পারো, কোনো রকম সংকোচ করার প্রয়োজন নেই। আমি বাটুলকে চা আনতে বলেছি, আর 5-6টা লাইন লিখলেই হাতের লেখাটা শেষ হয়ে যাবে। আমি সিগারেট ধরালাম, তিনি লেখা শেষ করছেন। এরই মধ্যে বাটুল চা দিয়ে গেল। হাতের লেখা কাগজের স্লিপগুলো পিন দিয়ে গেঁথে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখলেন। ততক্ষণে পাখা চলতে আরম্ভ করেছে। তিনি গ্লাস থেকে পানি খেয়ে মন্তব্য করলেন, বাঁচা গেল, আর সারাদিন যা গরম পড়েছে। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তোমার চেয়ারটা একটু এদিকে নিয়ে এসো। আমি চেয়ারটা তার মুখোমুখি নিয়ে গেলাম। চা খাওয়া শেষ হলে তিনি জামার খুঁটে চশমার কাজ দুটো মুছে আমার দিকে ভালো করে তাকালেন। তারপর বললেন, তোমাকে একটা দুঃখের কথা বলতে ডেকে এনেছি। আমার শরীরে একটা আনন্দের লহরী খেলে গেল। তাহলে তিনি আমাকে তার ব্যক্তিগত দুঃখের কথা বলার উপযুক্ত মানুষ ধরে নিয়েছেন। নিজের কাছে আমার মূল্য অনেকখানি বেড়ে গেল। কোনো সুন্দরী মহিলা যদি বলতেন, আমি তোমাকে ভালোবাসি, অতখানি খুশি হয়ে উঠতাম কিনা সন্দেহ। ডক্টর চৌধুরীর বুকের ভেতরে নিবিড় যত্নে পুষে রাখা দুঃখের কথাটা শোনার জন্যে অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলাম। বাটুলকে ডেকে চায়ের খালি কাপ এবং গ্লাস নিয়ে যেতে বললেন। তারপর আমার দিকে তাকালেন। শোনো, তোমার গুরু আবুল হাসনাত সাহেবকে থামাও। তিনি আমাদের ডিপার্টমেন্টকে নষ্ট করে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। তার কথা শুনে আমি তো 7 হাত জলে পড়ে গেলাম। আবুল হাসনাত বুড়ো মানুষ, বেশ কিছুদিন আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রিটায়ার্ড করেছেন। চিরকুমার, রান্নাবান্না, বাজার, দাবা এবং বই নিয়ে সময় কাটান। কারো সাথে পাশে থাকেন না। তিনি কি করে ইংরেজি ডিপার্টমেন্টকে নষ্ট করবেন? ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অভিযোগটা আমার কাছে হেয়ালের মতো শোনালো। সত্যি সত্যিই বলছি, এরকম একটা কথা তার মুখ থেকে শুনবো, তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ডক্টর চৌধুরীর কথার মধ্যে উত্তাপ ছিল, ঝাঁজ ছিল। দেখতে পেলাম তার কালো মুখমণ্ডলটা লাল হয়ে উঠতে আরম্ভ করেছে। আমি বুঝতেই পারছিলাম না তিনি আবুল হাসানাত সাহেবের উপর অতটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন কেন। অবশেষে ডক্টর চৌধুরী আমার কাছে তার ক্ষোভ, দুঃখ এবং মনোকষ্টের আসল কারণটা খুলে বললেন। এই ঢাকা শহরে বীণা চ্যাটার্জির মতো এক সুন্দরী মহিলা এসেছে এবং সেই মহিলা আবুল হাসানাত সাহেবের ঘাড়ের উপর চেপে বসেছে। আবুল হাসানাত সাহেব সেই সন্দেহজনক চরিত্রের মহিলাটিকে ইংরেজি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে চাপিয়ে দিতে চাইছেন। ভাইস চ্যান্সেলর আবুল হাসানাতের আপন মানুষ, চেষ্টা করেও কোনোভাবে ঠেকাতে পারছেন না। যদি একবার এই মহিলা ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলে কিছুই অবশিষ্ট থাকবে না। আমি একটুখানি ভাবনায় পড়ে গেলাম। বীণা চ্যাটার্জি সম্পর্কে আমি জানতাম। এই মহিলার আদি নিবাস কলকাতায়। এখন আমেরিকা, বিলাত না ফ্রান্স কোথায় থাকেন সঠিক কেউ বলতে পারে না। মহিলার খেয়াল চেপেছিল, তাই সদ্য স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। চেষ্টা চরিত্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কপালে ভাইফোঁটা পরিয়ে দিয়েছিলেন। এই দৃশ্যটি টিভিতে দেখানো হয়েছিল। দুদিন পরেই রয়টার একটি সংবাদ প্রকাশ করে সবাইকে জানিয়ে দেয়, বীণা চ্যাটার্জি আসলে একজন আন্তর্জাতিক পতিতা। তাই নিয়ে একটা মস্ত কেলেঙ্কারি হয়েছিল। একজন সুন্দরী পতিতা কি করে প্রধানমন্ত্রী অবধি পৌঁছতে পারে, একটা দৈনিক প্রশ্ন তুলেছিল। কিন্তু একজন সুন্দরীর গতিবিধি কতদূর বিস্তৃত হতে পারে, সে ব্যাপারে দৈনিকের কলাম লেখক ভদ্রলোকের কোনো ধারণা ছিল না। আমি অত্যন্ত কুণ্ঠিত স্বরে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীকে বললাম,
বীণা চ্যাটার্জির সঙ্গে ওই মহিলার মিল থাকতে পারে, কিন্তু আবুল হাসানাত সাহেবের সঙ্গে তার কি সম্পর্ক? কি সম্পর্ক এখনো বুঝতে পারলে না? তিনি চোখ ছোট করে একটা ইঙ্গিত করলেন। কি সম্পর্ক যদি এখনো বুঝতে না পারো, তাহলে তুমি মায়ের পেটে আছো, বুঝলে? মেয়ে মানুষ, তাও আবার যদি সুন্দরী হয়, তার ফাঁদ থেকে আর কারো রক্ষে নেই। তোমার গুরু ওই মেয়ে মানুষটার পাল্লায় পড়ে সব ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন। ঠেকাও। এখনো যদি ঠেকাতে না পারো, সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আমি বললাম, স্যার, আপনার কথা যদি সত্যিও হয়, আমি কি করতে পারি? তিনি পেপারওয়েটটা তুলে নিয়ে টেবিলে দুম করে রাখলেন। তোমরা চারদিকে বলে বেড়াচ্ছ মুক্তিযুদ্ধ করেছ। যদি এত বড় অন্যায়টা আটকাতে না পারো, তাহলে মুক্তিযুদ্ধ যে করেছ, আমরা কি করে সেটা বিশ্বাস করব? স্পষ্টত বিরক্ত হয়েই ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। তার চরিত্রের একটা নতুন দিক দেখতে পেলাম। আবুল হাসানাত সাহেব একজন মহিলার সৌন্দর্যে অভিভূত হয়ে তাকে ইংরেজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরি দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কথাটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে হেঁটে আমি শাহবাগের দিকে যাচ্ছিলাম। আমার মনে আলাদা রকম চিন্তা ঝিলিক দিচ্ছিল। একসময় ভাবতে আরম্ভ করলাম, আবুল হাসানাত সাহেব যদি সত্যি সত্যিই সুন্দরী এক মহিলার প্রেমে পড়েও থাকেন, তাতে দোষের কি আছে? তার বয়স সবে 60 পেরিয়েছে। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল 89 বছর বয়সে 19 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আবুল হাসানাত সাহেবকে সারা জীবন নারীসঙ্গ বর্জিত অবস্থায় কাটিয়ে কেন অন্যের প্রত্যাশা পূরণ করতে হবে? ব্যাপারটা চিন্তা করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। নিজে নিজেই হাততালি দিয়ে উঠলাম। আবুল হাসানাত স্যার যদি হুট করে একটি সুন্দরী মহিলাকে বিয়েও করে ফেলেন, বেশ হয়। নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। যুক্তি দিয়ে বিচার করে দেখলে অনেক কিছুই তো সম্ভব মনে হয়। বাস্তবে কি সব তেমনি ঘটে? ডক্টর শরীফুল ইসলামের কথাগুলো কতদূর সত্যি পরখ করে দেখার একটা ইচ্ছা আমার মনে তীব্র হয়ে উঠল। আমি সরাসরি শাহবাগ থেকে রিকশা চেপে টিচার্স ক্লাবে চলে এলাম। ক্লাবের লাউঞ্জে ঢুকে দেখি আবুল হাসানাত সাহেব দৈনিক বাংলার সালেহ চৌধুরীর সঙ্গে দাবা খেলছেন। আমি সেখানে গিয়ে বসলাম। তারা দুজন খেলায় এমন বিভোর যে আমি পাশে বসেছি, কারো চোখে পড়েনি। দান শেষ হওয়ার পর সালেহ চৌধুরী আমাকে জিজ্ঞেস করলেন, কখন এসেছ? আবুল হাসানাত সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী জাহিদ হাসান, কি খবর? তিনি আমাকে কেন মৌলভী সম্বোধন করেন, তার কারণ আমি কোনোদিন নির্ণয় করতে পারিনি। হাতের ইশারায় বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে দাঁড়ালে তিনি বললেন, মৌলভী জাহিদ হাসানকে 1 পেয়ালা চা দাও, আর কি খাইবার চাই জিগাইয়া দেখো। খেলা শেষ হতে 10:30 বেজে গেল। আবুল হাসানাত যখন বাড়ির দিকে পথ নিয়েছেন, আমি তাকে অনুসরণ করতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর তিনি আমাকে অনুসরণ করতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কিছু কইবেন নাকি? আবুল হাসানাত সাহেব সবসময় ঢাকাইয়া ভাষা ব্যবহার করে থাকেন। ঢাকাইয়া ভাষায় যে কোনো ভদ্রলোক পরিপাটি আলাপ করতে পারেন, আবুল হাসানাত সাহেবের কথা না শুনলে কেউ সেটা বিশ্বাস করতে পারবে না। আমি বললাম, স্যার, আমি কি আপনার সঙ্গে আপনার বাড়িতে আসতে পারি? তিনি বললেন, কোনো জরুরি কাম আছে নাকি? আমি বললাম, একটু আছে। তিনি বললেন, ঠিক আছে, আইয়েন। তারপর আর কথাবার্তা নেই। দুজন হাঁটতে থাকলাম। বাড়িতে পৌঁছবার পর তিনি বললেন, আপনি একটু বইয়েন। তিনি পাজামাটা ছেড়ে লুঙ্গি পরলেন। লুঙ্গিটা নানা জায়গায় ছেঁড়া দেখে আমার অস্বস্তি বোধ হচ্ছিল। তার সেদিকে খেয়াল নেই। হুঁকোয় টান দিয়ে গলগল করে ধোঁয়া ছাড়ছেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আইসেন কেরালাই, হেইডা কন। আমার শরীর ঘামতে আরম্ভ করেছে। বারবার চেষ্টা করলাম। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী যে কথাগুলো আমাকে ডেকে নিয়ে বলেছিলেন, সেভাবে উচ্চারণ করা আমার পক্ষে অসম্ভব। আমি আমতা আমতা করতে আরম্ভ করলাম। আবুল হাসানাত স্যার মোলায়েম একটা ধমক দিয়ে বললেন, কি কওনের রাস্তা কইয়া ফেলেন। আমি কোনো রকমে লাজ লজ্জার মাথা খেয়ে বলতে থাকলাম, আজ বিকেলবেলা ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে হোস্টেল থেকে তার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তারপর বলেছেন, আপনি নাকি ইংরেজি ডিপার্টমেন্টে একজন খারাপ অথচ সুন্দরী মহিলাকে চাকরি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তাছাড়া আরো অনেক খারাপ কথা বলেছেন, সেগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না।
আমার কথা শুনতে শুনতে তার হুঁকো টানা বন্ধ হয়ে গেল। তিনি চশমা জোড়া খুলে টেবিলের উপর রাখলেন। তারপর আমার চোখের উপর তার চোখের দৃষ্টি নিবদ্ধ করে ইংরেজিতেই বলতে থাকলেন, ওয়েল, I used to know that young man Salman Chaudhuri. For some time, we shared same flat in London. Most often, that girl Shamarok used to visit Salman, and they were very close. তারপর ঢাকাইয়া জবানে বলতে থাকলেন, 4-5 দিন আগে দুইজন একলগে আমার বাড়িতে আইসা কইল শামারকের নাকি ইংলিশ ডিপার্টমেন্টে চাকরি হইছে, কিন্তু শরীফ তারা জয়েন করতে দিতেছে না। They requested me to inquire whether শরীফ wants her at all in his department. আমি শরীফরে জিগাইলাম, বাবা, মায়াডার তুমি চাকরি দিবা? শরীর প্লেন জানাইয়া দিল, হ্যাঁ, তারে নিব না। দিস ইজ অল। When Salman came again, I told him, Sharif does not want her in his department. আমি বললাম, তিনি তো আমাকে অনেক আজে বাজে কথা বলেছেন। আবুল হাসানাত সাহেব আমার চোখের উপর চোখ রেখে বললেন, মৌলভী জাহিদ হাসান, I narrated the fact to you. Let Sharif tell whatever he wants. তারপর তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে হুঁকো টানতে আরম্ভ করলেন। সেই দিনই ডক্টর শরীফুল ইসলামের প্রতি একটা খারাপ মনোভাব জন্ম নিল। মুখ দিয়ে তেতো ঢেকুর উঠতে থাকল। আমি যখন চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি, আবুল হাসানাত সাহেব বললেন, অত রাইতে খাবার পাইবেন না, খাইয়া যাইবেন। প্রতিটি ঘটনার এক একটা মর্মবেগ থাকে। যখন ঘটতে আরম্ভ করে, এক জায়গায় স্থির থাকে না, অনেক দূর গড়িয়ে যায়। কন্যা শামারকের সঙ্গে আমিও জড়িয়ে গেলাম। আবুল হাসানাত সাহেবের সঙ্গে কথা বলার 3-4 দিন পর আমি বাংলা একাডেমিতে গিয়েছিলাম। আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। সে উপলক্ষে বন্ধুবান্ধবদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছিলাম। আসলে কেউ স্বেচ্ছায় চাঁদা দিতে চাইছিল না, বলতে গেলে টাকাটা আমি কেড়েই নিচ্ছিলাম। সুইং ডোর ঠেলে ইব্রাহিম সাহেবের ঘরে ঢুকে দেখি একজন অনিন্দ সুন্দরী বসে রয়েছেন, পরনে শিপনের শাড়ি। বয়স কত হবে? 30-35, এমনকি 40ও স্পর্শ করতে পারে। এ ধরনের মহিলার বয়স নিয়ে কেউ চিন্তা করে না। প্রথমে চোখে পড়ল তার বড় বড় চোখ। চোখের কোটরের ভেতর মনে দুটো থরথর করে কাঁপছে। সামান্য পানিতে পুঁটি মাছ চলাচল করলে পানি যেমন আস্তে আস্তে কাঁপতে থাকে, তেমনি তার চোখের ভেতর থেকে এক ধরনের কম্পন অনবরত বেরিয়ে আসছে। আমার বুকটা কেঁপে উঠল। আমি চলে আসবো কিনা চিন্তা করছিলাম। টেবিলের অপর প্রান্ত থেকে ইব্রাহিম সাহেব কথা বলে উঠলেন, জাহিদ ভাই, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আসুন, আপনাকে এর সঙ্গে পরিচয় করিয়ে দেই। তারপর তিনি একজন জনপ্রিয় গায়িকার নাম উল্লেখ করে বললেন, এই মহিলা তার ছোট বোন, নাম মিস আর ইব্রাহিম সাহেবকে তার মুখের কথা শেষ করতে দিলেন না। তিনি ফুঁসে উঠলেন, আপনি আমাকে আমার বোনের নামে পরিচয় করিয়ে দেবেন কেন? আমার নিজেরও একটা নাম আছে। বসুন ভাই, আমার নাম শামারক। আমি প্রতিটি বর্ণ আলাদা করে উচ্চারণ করলাম, রোক। ছোটবেলায় শোনা একটা পুঁথির কয়েকটা চরণ মনে পড়ে গেল। আহা কন্যা শামারক, নানান মতে দিলা দুঃখ, আসিলাম বিয়ার কাজে, ঘরে যাইব কোন লাজে, মোকে জিজ্ঞেসিলে কি দিব উত্তর। আমি চেয়ারে বসতে বসতে বললাম, আমি আপনাকেই খুঁজছি। ভদ্রমহিলার সেই বিশাল চোখের তারা কেঁপে উঠল। তিনি মাথাটা একপাশে এমন সুন্দরভাবে হেলালেন, দেখে আমার মনে হলো পৃথিবীতে বসন্ত ঋতুর আবির্ভাব ঘটেছে, অথবা সমুদ্রের জোয়ারে পূর্ণিমার ছায়া পড়েছে। তিনি বললেন, বলুন, কি কারণে আপনি আমাকে খুঁজছেন? আমি চাঁদার রসিদ বইটা তার সামনে এগিয়ে ধরে বললাম, আমাদের অনুষ্ঠানের জন্য আপনাকে 500 টাকা চাঁদা দিতে হবে। ভদ্রমহিলা অপেক্ষাকৃত ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আমার চাকরি নেই, বাকরি নেই, বেকার মানুষ, অত টাকা আমি কেমন করে পাবো? আমি বললাম, আপনি অনেক টাকা রোজগার করেন, আমি শুনেছি। কে বলেছে? আমি বললাম, ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে বলেছেন আপনার হাতে অনেক টাকা। আমার শেষের কথাটা শুনে মহিলা হু হু করে কেঁদে ফেললেন। কান্না জড়ানো কণ্ঠেই তিনি বললেন, ডক্টর শরীফুল ইসলাম আমাকে চাকরিতে জয়েন করতে দিচ্ছেন না, আর ওদিকে প্রচার করছেন আমার হাতে অনেক টাকা। তার দুচোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল নেমে সুন্দর গাল দুটো ভিজিয়ে দিয়ে গেল। ফোঁটা গোলাপের পাপড়ির উপর
স্থির শিশির বিন্দুর মতো দেখাচ্ছিল চোখের জলের সেই ফোঁটাগুলো। আমার যদি ক্ষমতা থাকতো, অশ্রুবিন্দুগুলো কোনো রকমে উঠিয়ে নিয়ে সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখতাম। আরও ৫০০ টাকা আমাকে চাঁদা উঠাতে হবে। সুন্দরীর চাঁদপানা মুখের দিকে তাকিয়ে মনে মনে কাব্য রচনা করলে সে টাকা আমার হাতে আসবে না। টাকা যদি তুলতে না পারি, আগামীকালকের অনুষ্ঠান বন্ধ থাকবে। অগত্যা উঠতে হলো। ভদ্রমহিলাকে সান্ত্বনার কোনো বাক্য না বলেই আমি গোয়ারের মতো ইব্রাহিম সাহেবের ঘর থেকে বেরিয়ে এলাম। দুপুরের তাতানো রোদে পুড়ে ক্লান্ত বিরক্ত হয়ে হোস্টেলে ফিরলাম। চাঁদা উঠানোর চাইতে শহরের কুকুর তাড়িয়ে বেড়ানো পেশা হিসেবে যে অনেক ভালো, একথা হাড়ে হাড়ে অনুভব করছি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শরীর ছড়িয়ে দিয়ে দেখি চোখে কিছুতেই ঘুম আসছে না। কন্যা সামারকের পুরো চেহারাটা বারবার মানুষ দৃষ্টির সামনে ভেসে উঠছিল। তার শরীরের রূপ আমার মনের ভেতর জ্যোৎস্নার মতো জ্বলছে। তার পদ্মপলাশ দুটো চোখ, চোখের ভুরু, আলতোভাবে কোলের উপর রাখা দুধে আলতা রঙের দুটো হাত, হাত সঞ্চালনের ভঙ্গিমা আমার মনে ঘুরে ঘুরে বারবার জেগে উঠছিল। কোমর অবধি নেমে আসা ঢেউ খেলানো কালো চুলের রাশি, তাতে মাঝে মাঝে রূপলি আভাস। অবাক হয়ে ভাবছি, এত অল্প সময়ের মধ্যে আমি এত কিছু দেখে ফেললাম কেমন করে। ফোঁটা গোলাপের পাপড়ির উপর স্থির হয়ে থাকা শিশির বিন্দুর মতো অশ্রুবিন্দুগুলো আমার মানসপটে ছাপ রেখে গেছে। একটা অপরাধবোধের পীড়নে আমার শরীর অসম্ভব রকম ভারী হয়ে উঠছিল। মহিলার সঙ্গে আমি নিষ্ঠুর ব্যবহার করেছি। আমার কিছু একটা করা দরকার। বিছানা থেকে তড়াক করে উঠে জামা কাপড় পরলাম। তারপর ডক্টর শরীফুল ইসলামের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিনি অফিসেই ছিলেন। আমাকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। বুঝতে বাকি রইল না তিনি বিরক্ত হয়েছেন। কোনো ভূমিকা না করেই আমি বললাম, স্যার, আপনি যে মহিলার ব্যাপারে কথা বলেছিলেন, তাই নিয়ে আমি আবুল হাসানাত সাহেবের সঙ্গে কথা বলেছি। আজ সকালবেলা বাংলা একাডেমিতে সেই ভদ্রমহিলার সঙ্গেও আমার কথা হয়েছে। আমি সে বিষয়ে আপনার সঙ্গে ২-৪ মিনিট কথা বলতে চাই। তিনি কি একটা লিখছিলেন। কাগজ থেকে মুখ না তুলেই বললেন, এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। তার হুকুম শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। আমার ইচ্ছে হচ্ছিল টেবিল থেকে পেপারওয়েটটা তুলে নিয়ে চুলের মাঝখানে যেখানে তার সিথি, সেখানটায় সজোরে একটা আঘাত করে রক্ত বের করে আনি। আমার মাথাটা ঠিকমতো কাজ করেছিল, নইলে অন্যরকম কিছু একটা ঘটে যেত। এই ধরনের কিছু একটা অঘটন যদি ঘটিয়ে ফেলি, সব অধ্যাপক সাহেবদের সবাই মিলে আমাকে জেলখানা অথবা পাগলাগারদ দুটোর একটাতে পাঠাবেন। রাগে অপমানে আমার নিজের শরীর কামড়াতে ইচ্ছে করছিল। এই ভদ্রলোক আমাকে ঘর থেকে তার অফিসে ডেকে এনে তার লেঠেল হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আজ যখন আমি তার কাছে গিয়ে সরাসরি বিষয়টা সম্বন্ধে জিজ্ঞেস করছি, তিনি আমার দিকে দৃষ্টিপাত না করেই বলে দিলেন, আমার অফিস থেকে বেরিয়ে যাও। মুশকিলের ব্যাপার হলো, আমি তাকে পেটাতে পারছি না, শালাবাঞ্চদ বলে গাল দিতে পারছি না, অথচ অপমানটাও হজম করতে কষ্ট হচ্ছে খুব। খুব তাড়াতাড়ি ডানে বাঁয়ে না তাকিয়ে হোস্টেলে ফিরে গিয়ে একটানে একখানা চিঠি লিখে বসলাম। তার বয়ান এরকম, জনাব, আমাদের এই যুগে এই দেশে মানুষে মানুষের সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক ১ বছর, ১ মাস, এমনকি ১ সপ্তাহ স্থায়ী হয় না। কেননা মর্যাদা বিনাশকারী শক্তিগুলো সমাজের শরীরের মধ্যেই ওঁত পেতে রয়েছে। এই পরিস্থিতিতেও আপনার সঙ্গে অনন্য ৮ বছর আমি কাজ করেছি। আমার চরিত্রের মধ্যে কোনো শক্তি ছিল, এ দাবি আমি করব না। আপনি যে দয়া করে আমাকে আপনার সঙ্গে কাজ করতে সম্মতি দিয়েছেন, সেটা নিঃসন্দেহে আপনার মহানুভবতার পরিচায়ক। এই সমস্ত কথা স্মরণে রেখে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে কথাটা আপনি আমাকে ঘর থেকে লোক পাঠিয়ে ডেকে নিয়ে জিজ্ঞেস করতে পারেন, সেই একই বিষয় আপনার ঘরে গিয়ে জিজ্ঞেস করলে এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আমি আশা করছি আপনি একটা জবাব দেবেন, নইলে আমার পদ্ধতিতে আপনার এই আচরণের জবাব দেবার চেষ্টা করব। আপনারা আমাকে তুচ্ছ মনে করলেও নিজের কাছে আমার একটা মূল্য আছে। চিঠিটা লিখে একটা খামে ভরলাম। ওপরের নাম লিখলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী। পকেটে চিঠিটা নিয়ে আবার ইংরেজি ডিপার্টমেন্টে ফিরে গেলাম। দেখি বাইরে বাটুল বসে বসে ঢুলছে। তাকে ভালো করে জাগিয়ে চিঠিটা দিলাম। বললাম, তোমার সাহেবকে দেবে এবং সন্ধ্যের আগে একটা জবাব নিয়ে আসবে। মনে থাকে যেন, আমি ঘরেই আছি। আমার ধারণা ছিল আমার চিঠি পাঠ করে
ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবেন এবং আমাকে কি করে বিপদে ফেলা যায় তার উপায় উদ্ভাবনের জন্য ব্যস্ত হয়ে উঠবেন। ওমা, সন্ধ্যার একটু আগে দেখি সত্যি সত্যি বাটুল আমার চিঠির জবাব নিয়ে এসেছে। খামটা ছেড়ে বয়ানটা পাঠ করলাম। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী লিখেছেন, জাহিদ, আমি সত্যি সত্যিই দুঃখিত। নানা কারণে মন খারাপ ছিল। কিছু মনে করো না। হঠাৎ করে কিছু একটা করে বসবে না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। শেষ কথা তোমাকে বলতে চাই যে অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটির মধ্যে অনেক ফারাক। সেটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। চিঠিটা পাঠ করে আমার রাগ কিছু পরিমাণে প্রশমিত হলো। সে সন্ধ্যায় কোথাও গেলাম না। হোস্টেলের সামনের লনে বসে কন্যা সমারোহের কথা চিন্তা করে কাটিয়ে দিলাম। তার পরদিন সন্ধ্যাবেলা ডক্টর মাসুদের বাড়িতে আমার খাওয়ার নিমন্ত্রণ ছিল। বেগম মাসুদ অত্যন্ত স্নেহশীলা। আমার মায়ের মৃত্যুর পর অনেকবার বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন। তিনি রাঁধেনও চমৎকার। এই ভদ্রমহিলার বাড়ি থেকে যখনই খাওয়ার নিমন্ত্রণ আসে আমি মনে মনে ভীষণ উল্লসিত হয়ে উঠি। খাওয়ার লোভটা তত নয় যতটা তার নীরব মমতার আকর্ষণ। সেদিন সন্ধে ডক্টর মাসুদের বাড়ির দরজায় বেল টিপতেই তিনি স্বয়ং দরজা খুলে দিলেন। কোনো রকম ভূমিকা না করেই বললেন, জাহিদ মিয়া, আবার তুমি একটা দুর্ঘটনার জন্ম দিয়েছ। কোথায় কখন কি করে আরেকটা দুর্ঘটনা ঘটিয়ে বসলাম বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তার দিকে তাকালাম। তিনি আমার মনোভাব খানিকটা আঁচ করে নিজেই বললেন, তুমি 2-3 দিন আগে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে গিয়ে সামারককে চাকরি দিতে হবে এই মর্মে নাকি ধমক দিয়েছ। তিনি তোমাকে তার অফিস থেকে বের করে দিলে আবার চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছ। তার কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। জানতে চাইলাম, একথা আপনাকে কে বলেছে? ডক্টর মাসুদ জানালেন, আজকের মর্নিং ওয়াকের সময় ডক্টর চৌধুরী নিজে তাকে কথা বলেছেন। তখন আমি বাধ্য হয়ে তার কাছে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে বিকেলবেলা কিভাবে ঘর থেকে ডেকে নিয়ে আবুল হাসানাত সাহেবের কুকীর্তির কথা বয়ান করলেন সবকিছু জানালাম। আরও বললাম, কথাটা আমি হাসানাত সাহেবের কাছেও উত্থাপন করেছিলাম। হাসানাত সাহেব কি জবাব দিয়েছেন সেটাও প্রকাশ করলাম। গতকাল বাংলা একাডেমিতে চাঁদা তুলতে গিয়ে কোন পরিস্থিতিতে কন্যা সামারোখের সঙ্গে আমার পরিচয় হয়েছে কিছুই বাদ দিলাম না। অবশ্য স্বীকার করলাম, আমি ডক্টর শরীফুল ইসলামের অফিসে গিয়ে বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে কিছুই না বলে অফিস থেকে বের করে দিয়েছেন। তারপর আমি হোস্টেলে এসে একটা চিঠি লিখে তার বেয়ারার কাছে রেখে এসেছিলাম এবং তিনি সঙ্গে সঙ্গে আমার চিঠির একটা জবাব পাঠিয়ে দিয়েছেন। আমার কথা শেষ হলে ডক্টর মাসুদ কন্যা সামারক সম্পর্কে বলতে আরম্ভ করলেন। তিনি জানালেন, সামারকদের বাড়ি যশোর। তার বাবা একজন গোবেচারা ধার্মিক মানুষ। তারা 7 বোন। সবকটি বোন লেখাপড়ায় অসম্ভব রকম ভালো এবং অপূর্ব সুন্দরী। সামারক করাচিতে লেখাপড়া করেছে। করাচি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে কাজ করত। সেই সময়ে এক সুদর্শন সিএসপি অফিসারের সঙ্গে তার বিয়ে হয় এবং সামারক একটি পুত্র সন্তানের মাও হয়। কিন্তু বিয়েটা টেকেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর ধরপাকড় করে একটা স্কলারশিপ জোগাড় করে লন্ডনে চলে যায় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইবস শেষ করে। সে সময় সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহায়ক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিচারপতি আবু সায়েদ চৌধুরীর সহায়তায় সে ইংরেজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরিটি পেয়ে যায়। তাকে চাকরি পেতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি, কারণ আবু সায়েদ চৌধুরী সাহেব ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। প্রয়োজনীয় যোগ্যতা যখন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোতাহের আহমেদ চৌধুরী প্রাক্তন উপাচার্য এবং দেশের রাষ্ট্রপতির সুপারিশ রক্ষা করা একটি কর্তব্য বলে মনে করলেন। তাকে যখন চূড়ান্ত নিয়োগপত্র দেয়া হলো, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী একেবারে কঠিনভাবে বেঁকে বসলেন। তিনি তার ডিপার্টমেন্টের সব শিক্ষক সঙ্গে নিয়ে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে দিলেন, এই মহিলা যদি শিক্ষক হয়ে ডিপার্টমেন্টে আসে তাহলে ডিপার্টমেন্টের সব শিক্ষক একযোগে পদত্যাগ করবেন। ডক্টর মাসুদ তাদের কাজের লোক আকবরকে তামাক দিতে বললেন। আকবর তামাক সাজিয়ে দিলে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, শোনো, তারপরে একটা মজার কাণ্ড ঘটল। ভাইস চ্যান্সেলর সাহেবের তো ছুঁচু গেলার অবস্থা। একদিকে তিনি নিয়োগপত্র ইস্যু করেছেন, অন্যদিকে ইংরেজি ডিপার্টমেন্টের সব শিক্ষক মিলে পদত্যাগের হুমকি দিচ্ছেন। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার বুদ্ধি সরবরাহ করলেন
বিশ্ববিদ্যালয়ের প্রবীণ রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি অ্যাপ্লিকেশন ফর্ম তন্ন তন্ন করে ঘেঁটে একটা খুঁত আবিষ্কার করলেন। সামারক তালাকপ্রাপ্তা মহিলা, কিন্তু চাকরির দরখাস্তে সে নিজেকে কুমারী বলে উল্লেখ করেছে। এই খুঁতটি ধরা পড়ার পর ভাইস চ্যান্সেলর সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই নিয়োগপত্র বাতিল করা হয়েছে। এই মর্মে একখানা চিঠি লিখে জানিয়ে দেয়া হবে, কেননা প্রার্থিনী তার নিজের সম্পর্কে সত্য গোপন করেছেন, তাই তার নিয়োগপত্র বাতিল করা হলো। কিন্তু চিঠিটি ইস্যু করার সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বুড়ো আবু আবদুল্লাহ গোলমাল বাঁধিয়ে বসলেন। তিনি যুক্তি দেখিয়ে বললেন, প্রার্থিনী সত্য গোপন করেছেন, একথা চাকরির নিয়োগপত্র দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন চিন্তা করেননি? প্রার্থিনী সত্য গোপন করে অন্যায় করলেও বিশ্ববিদ্যালয় যদি সে অপরাধী নিয়োগপত্র বাতিল করে বসে, তাহলে তার চাইতেও বড় অন্যায় করা হবে। আবু আবদুল্লাহ সাহেব এক কথার মানুষ। তিনি ভেবেচিন্তে যা স্থির করেন তার থেকে এক চুল টলানো একরকম অসম্ভব। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে সবার শরীর থেকে যখন কালো ঘাম দরদর ঝরছিল, আবারও মুশকিল আসানের ভূমিকা গ্রহণ করলেন রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি সবাইকে পরামর্শ দিলেন, আপনারা আবদুল্লাহ সাহেবের বড় জামাই আজিজুল হাকিম সাহেবের কাছে যান। তিনি আমার ক্লাস ফ্রেন্ড। আমি একখানা চিঠি দিয়ে দিচ্ছি। আজিজুল হাকিম সাহেব যদি আবদুল্লাহ সাহেবকে বোঝাতে রাজি হন, বিশ্ববিদ্যালয়ে এই মহিলার চাকরি হলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলতে কিছুই থাকবে না। তাদের নৈতিক চরিত্র সুরক্ষার স্বার্থেই তাকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আসতে দেওয়া উচিত হবে না। আবু আবদুল্লাহ সাহেব ভীষণ পিউরিটান স্বভাবের মানুষ। কোনো রকমের স্খলন পতন তিনি একেবারে বরদাস্ত করতে পারেন না। রেজিস্ট্রার সাহেব আশ্বাস দিলেন, আপনারা হাকিম সাহেবের কাছেই যান, কাজ হবে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী যখন আজিজুল হাকিম সাহেবের মাধ্যমে আবু আবদুল্লাহকে সবিস্তারে বললেন এবং বুঝালেন, তখন আবু আবদুল্লাহ সাহেবও অন্য সবার সঙ্গে একমত হয়ে জানিয়ে দিলেন, অবিলম্বে ভদ্রমহিলাকে জ্ঞাত করা হোক, সত্য গোপন করার জন্য আপনার নিয়োগপত্র বাতিল করা হলো। ডক্টর মাসুদ জানালেন, তোমাকে যখন ডক্টর চৌধুরী ডেকে নিয়েছিলেন, তখনও আবু আবদুল্লাহ সাহেবের মতামতটা পাওয়া যায়নি। তোমাকে যেদিন অফিস থেকে বের করে দিলেন, সেদিন নিয়োগপত্র বাতিলের চিঠিটা ইস্যু করা হয়ে গেছে। ডক্টর মাসুদ তার দীর্ঘ বক্তব্য যখন শেষ করলেন, আমার মনে হতে থাকলো আমি একটা উল্লুক। কত কম জেনে আমি ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছি। নিজের গালে নিজের চর মারতে ইচ্ছে হলো। সবাই যতটা বিশদ জানে, আমি তার বিন্দু বিসর্গও জানি না কেন। আমার কপালে অনেক দুঃখ আছে। সবকিছু আমি সবার শেষে জানতে পারি। আমি আমার মায়ের গর্ভ থেকে সবার শেষে জন্ম নিয়েছি। পরিবারের আর্থিক সঙ্গতি পুড়িয়ে যাবার পর দুর্গতির বোঝা বয়ে বেড়াবার জন্যই যেন আমার জন্ম হয়েছে। আমার অজান্তে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমরা খেতে বসলাম। বেগম মাসুদের মাংস রান্না বরাবরের মতোই চমৎকার হয়েছে। অনেকদিন এমন ভালো খাবার খাইনি। বলতে গেলে গোগ্রাসে গিলছিলাম। আর পেটে খিদেও ছিল খুব। ডক্টর মাসুদ তার দুর্বল দাঁতে হাড় চিবানোর চেষ্টা করে ব্যর্থ হলেন এবং সেই ব্যর্থতা চাপা দেওয়ার জন্য ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে আমার লেখা চিঠিটার কথা উত্থাপন করলেন। তাহলে তুমি ডক্টর চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে চিঠিটা লিখেছ? আমি বললাম, স্যার, কথাটা ঠিক নয়, বরং তিনিই আমার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। তিনি দুধের বাটিতে চুমুক দিতে দিতে বললেন, কার কথা বিশ্বাস করব, তোমার না ডক্টর চৌধুরীর? আমি বললাম, কার কথা বিশ্বাস করবেন সে আপনার মর্জি। আপনি যদি দেখতে চান তাহলে চিঠিটা দেখাতে পারি। তিনি হেসে বললেন, তুমি তো একজন রিসার্চ স্কলার, আর ডক্টর চৌধুরী একজন পুরোদস্তুর প্রফেসর। আমাকে ডক্টর চৌধুরীর কথাই বিশ্বাস করতে হবে। কথাটা শুনে আমার সারা শরীরে আগুন লেগে গেল। আমি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলাম, সত্যি বলার একচেটিয়া অধিকার কি শুধু প্রফেসরদের? রিসার্চ স্কলাররা কি সত্যি বলতে পারে না? তিনি বললেন, তোমার অত কথার জবাব আমি দিতে পারবো না। একজন প্রফেসর এবং একজন রিসার্চ স্কলার একই বিষয়ে যখন কথা বলে, আমি প্রফেসরের কথাকেই সত্যি বলে ধরে নেব, যেহেতু আমি নিজে একজন প্রফেসর। তার সত্যাসত্য নির্ণয়ের এই আশ্চর্য থিওরির কথা শুনে আমি পাতের ভাত শেষ না করেই উঠে দাঁড়ালাম। রাগের চোটে সুস্বাদু মাংসের বাটিটা হাতে করে তুলে নিয়ে নিচে ফেলে দিলাম এবং একবারও পেছন ফিরে না তাকিয়ে হোস্টেলে চলে এলাম। তার পরের দিন কয়েকটা কাজ করে বসলাম। আমার সম্প্রতি প্রকাশিত প্রবন্ধ বইয়ে ডক্টর মাসুদ যে মন্তব্য লিখে দিয়েছিলেন,
জাহিদ হাসানের মতো 5টি মেধাশালী তরুণ পেলে আমি বাংলাদেশ জয় করতে পারি। আমার প্রকাশককে সেটা বাদ দিতে অনুরোধ করলাম। সেদিন সন্ধেবেলা একটা কবিতা পাঠের অনুষ্ঠান ছিল। আমি অনুষ্ঠানে ঘোষণা দিয়ে বসলাম, ডক্টর মাসুদ এ পর্যন্ত আমাকে তার লিখিত যে সমস্ত বই পুস্তক উপহার দিয়েছেন সবগুলো 25 পয়সা দামে এই অনুষ্ঠানে বেচে দিতে যাচ্ছি। প্রিয় সোহিনী, আমার জীবন নিতান্তই দুঃখের, তবু আমি ভাগ্যকে ধন্যবাদ দেব। এই দুঃখের কথাগুলো আমি নিতান্ত সহজভাবে তোমার কাছে প্রকাশ করতে পারছি। তুমি আমার মধ্যে সঞ্চারিত করেছ যে সাহস, আমাকে তা আমার গভীরে ডুব দেওয়ার প্রেরণা জুগিয়েছে। এখন আমার মনে হচ্ছে, যদি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ না হতো, আমি কশ্চিনকালেও নিজের ভেতরে এই খোঁড়াখুড়ির কাজে প্রবৃত্ত হতে পারতাম না। তুমি আমার অস্তিত্বের শিওরে দাঁড়িয়ে আছো, তাই প্রতিদিনের সূর্যোদয় এমন সুন্দর রঙিন প্রতিশ্রুতি মেলে ধরে। প্রতিটি সন্ধ্যা অমৃতলোকের বার্তা বহন করে আমার কাছে হাজির হয়। পাখির গান এমন মধুর লাগে, বাতাসের চলাচলে প্রাণের স্পন্দন ধ্বনিত হয়। পাতার মর্মরে কান পাতলে চরাচরের গহন সঙ্গীত একুল ওকুল প্লাবিত করে দোলা দিয়ে বেজে ওঠে। আমার ভেতরটা সুরে বাঁধা তার যন্ত্রের মতো হয়ে উঠেছে, যেন একটুখানি স্পর্শ লাগলেই অমনি বেজে উঠতে থাকবে। তুমি আমাকে বাজিয়ে দিয়েছ, জাগিয়ে দিয়েছ। যে ঘনীভূত আনন্দ প্রতিটি লোমকূপে তুমি সঞ্চার করেছ, সেই স্বর্গজাত অশরীরী প্রেরণার বলে আমার কাহিনী তোমার কাছে চোখের পানিতে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বয়ান করে যাচ্ছি। প্রিয় সোহিনী, এমন অনেক ভাগ্যবান মানুষ আছে, কোনো রকমের বিপদাপদ যাদের একেবারে স্পর্শ করে না। শহরের নির্ঝঞ্ঝাট রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মতো গোটা জীবন তারা অত্যন্ত মসৃণভাবে কাটিয়ে যায়। কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয় না, বিপদাপদের মোকাবেলা করতে হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা সময় তারা যেন সিনেমা দেখেই কাবার করে। আমি কোন রাশির জাতক বলতে পারবো না, আমার জীবন ভিন্ন রকম। আমি যেখানেই যাই না কেন, বিপদাপদ আমাকে অনুসরণ করতে থাকে। প্রিয় সোহিনী, আমি হলাম কি সেই ধরনের মানুষ যারা পুকুর পাড়ের লাশ পুকুর পাড়ে কবর না দিয়ে ঘরে বয়ে নিয়ে আসে। এখন আমি তোমার কাছে কন্যা সামারককে নিয়ে যে জটিলতায় জড়িয়ে গেলাম সে কথাটা বলবো। কবিতা পাঠের আসরে আমাকে উপহার দেয়া ডক্টর মাসুদের সবগুলো বই 25 পয়সা দামে বেচে দিলাম। সে কথা তো বলেছি। ক্রেতা পেতে আমার অসুবিধে হয়নি, কারণ ডক্টর মাসুদ অনেকগুলো বই লিখেছেন। তার কোনোটার কলেবরই নেহায়েত তুচ্ছ করার মতো নয়। সবগুলোই ঢাউস এবং পরীক্ষার পুলসিরাত পার হওয়ার মোক্ষম সহায়। সুতরাং 25 পয়সা দামে তার চাইতেও বেশি দামের কিছু বই কিনে নেয়ার লোকের অভাব হলো না। আমি তো ডক্টর মাসুদের সত্য নির্ণয়ের অভিনব পদ্ধতির প্রতিবাদ করেই তার উপহার করা বইগুলো বেচে দিলাম। বেচে দিয়ে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করলাম। ডক্টর মাসুদকে যা হোক সুন্দর একটা শিক্ষা দিলাম তো। একজন প্রফেসর মিথ্যা বললেও সত্য মনে করতে হবে, কারণ তিনি নিজে একজন প্রফেসর। আর একজন রিসার্চ স্কলার সত্য বললেও তিনি ধরে নেবেন বিষয়টা আসলে মিথ্যে। ডক্টর মাসুদ আমার শিক্ষক, তাকে আমি প্রকাশ্যে গালাগাল করতে পারিনে, আচমকা তার উপর হামলা করে বসতে পারিনে। অথচ একটা অপমানবোধ আমার ভেতরে দাবানলের মতো জ্বলছিল। কিছু একটা না করে কিছুতেই স্বস্তি বোধ করতে পারছিলাম না। তার উপহার করা বইগুলো স্রেফ 25 পয়সা দামে বেচে দিয়ে আমি অনুভব করতে থাকলাম, শিক্ষক হিসেবে তিনি যে স্নেহ মমতা আমাকে দিয়েছেন তার সবকিছু আজ ঝেড়ে ফেলে দিলাম। তারপর কি ঘটল শুনলে তুমি অবাক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার মহলে রটে গেল, আমি ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অফিসে ঢুকে তাকে ধমকে দিয়ে বলেছি, তিনি যদি কন্যা সামারককে ডিপার্টমেন্টে আসার পথে কোনো রকমের বাধা দেন তাহলে তার বিপদ হবে। আর আমার ধমকে একটুও ভয় না পেয়ে তিনি বেয়ারা দিয়ে আমাকে অফিস থেকে বের করে দিয়েছেন। এ খবর ডক্টর মাসুদের কানে গেল। তিনি আমাকে এরকম কোনো কিছু করা ভালো নয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য বাড়িতে ডেকে নিয়েছেন। আমি ডক্টর মাসুদকে অপমান করেছি, তার স্ত্রীকে অপমান করেছি, কাজের লোককে ধরে মেরেছি এবং ডাইনিং টেবিল থেকে ভাত তরকারি তুলে নিয়ে বাইরে ফেলে দিয়েছি। দেখতে না দেখতে এসব গল্প পাঁচকান হয়ে গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ল। আমি একজন সামান্য রিসার্চ স্কলার। মাসের শেষে মোট 1200 টাকা আদায় করার জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সুপারভাইজার দুজনের দ্বারস্থ হতে হয়। দুজনের একজন যদি সই দিতে রাজি না হন তাহলে স্কলারশিপের টাকা ওঠানো সম্ভব হয় না।
এর পরপরই যখন কন্যা সামারক ঘটিত সংবাদ ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কানে গেল, তিনি আমার স্কলারশিপ উঠানোর ফর্মে সই করতে অস্বীকৃতি জানালেন। প্রিয় সোহিনী, চিন্তা করে দেখো কিরকম বিপদের মধ্যে পড়ে গেলাম। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা বলতে যা দাঁড়ায়, আমার অবস্থাও হলো সেরকম। শিক্ষকেরা জাতির বিবেক, এ কথা সত্য বটে। এই বিবেক নামীয় ভদ্রলোকেরা সময় বিশেষে কিরকম নিষ্ঠুর হয়ে উঠতে পারেন, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সর্বত্র আমাকে নিয়ে নানা রকম কথা হতে থাকলো। কেউ বললেন আমার সঙ্গে কন্যা সামারকের বিশ্রী রকমের সম্পর্ক রয়েছে। আবার কেউ কেউ বললেন না, প্রত্যক্ষভাবে তেমন কোনো সম্পর্ক নেই, তবে কন্যা সামারক ঢাকা শহরে বিনা মূলধনে যে একটি লাভের ব্যবসা পেতে বসে আছে, তার খদ্দের জোগাড় করাই আমার কাজ। নিষিদ্ধ গালির পরিভাষায় ভেড়ুয়া। যে ভদ্রলোক জীবনে কোনোদিন কন্যা সামারককে চোখে দেখেননি, তিনিও তাকে নিয়ে দু একটি আদিরসাত্মক গল্প অনায়াসে ফেঁদে বসলেন। আমি শ্রদ্ধেয় শিক্ষকদের মুখ থেকেই শুনলাম, কন্যা সামারক অর্ধেক রাত ঢাকা ক্লাবে কাটায়। নব্যধনীদের গাড়িতে প্রায়শই তাকে এখানে ওখানে ঘুরতে দেখা যায়। মাত্রাতিরিক্ত মদ্যপান করলে যেমন তার মুখ দিয়ে অনর্গল অশ্লীল বাক্য নির্গত হয়, তেমনি বস্ত্রের বন্ধন থেকে শরীরটাও আলগা হতে থাকে। এই সমস্ত কথা যত শুনলাম, ততই ভয় পেতে আরম্ভ করলাম। কোথায় আটকে গেলাম আমি? অদৃষ্টকে ধিক্কার দিলাম। জেনে শুনে এমন একজন মহিলার সঙ্গে কিভাবে জড়িয়ে গিয়ে এমনি করে প্রত্যেকের বিরাগভাজন হয়ে উঠলাম। কোনো কোনো মানুষের রাশি এমন যে বিপদ তাদের প্রতি আপনিই আকৃষ্ট হয়। সুন্দরী সামারকের মূর্তি ধরে একটা মূর্তিমান বিপর্যয় আমার ঘাড়ে চেপে বসল। আপনা থেকে ডেকে এনে যখন ঘাড়ে বসিয়েছি, তখন ভাবতে আরম্ভ করলাম, একমাত্র আমিই সামারকের ত্রাণকর্তা। তাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করার পবিত্র ব্রত আমি গ্রহণ করেছি। তার পদ্মপলাশ অক্ষিযুগল থেকে বেরিয়ে পড়া গোলাপ পাপড়ির উপর শিশির বিন্দুর মতো অশ্রুকণাগুলো দৃষ্টিপটে ক্রমাগত জেগে উঠতে থাকল। আমরা ঢাকা শহরের একটা সংকীর্ণ বৃত্তের মধ্যে বাস করি। এই বৃত্তের সবাই সবাইকে চেনে, কারো কথা গোপন থাকে না। এখানে কেউ যদি প্রচণ্ড জোরে হ্যাঁচ্চ করে, তার আওয়াজ সবার কানে এসে লাগে। আবার যদি কেউ অস্বাভাবিকভাবে বায়ু ত্যাগ করে, বাতাস তার কটু গন্ধ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে অন্য সবার নাসারন্ধ্রে বয়ে নিয়ে যায়। কন্যা সামারকের ব্যাপারে প্রফেসর সাহেবদের সঙ্গে আমার যে একটা ভজকট বেঁধে গেল, সে কথাও সব জায়গায় ছড়িয়ে পড়ল। শিক্ষক সাহেবদের পরিমণ্ডলে আমার ভয়ঙ্কর দুর্নাম রটে গেল। এমনকি অতিরিক্ত মর্যাদা সচেতন কেউ কেউ ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী এবং ডক্টর মাসুদের দিকে আঙুল তুলে বললেন, আপনারা দুজনেই আশকারা দিয়ে দিয়ে অসভ্য ছেলেটাকে এমন দুঃসাহসী করে তুলেছেন। ডিপার্টমেন্টে একটা নষ্ট মহিলাকে চাকরি দিতে হবে, তাই নিয়ে হুমকি ধমক দেওয়ার স্পর্ধা রাখে। এখন বুঝুন ঠেলা। এই আপাত নিরীহ শিক্ষকদের ক্রোধ তেঁতুল কাঠের আগুনের মতো, সহজে নিভতে চায় না, নীরবে নিভৃতে জ্বলতে থাকে। পাথরের তলায় হাত পড়লে যেরকম হয়, আমারও সেরকম দশা। তবু আমি স্কলারশিপটা ছেড়ে দিয়ে শিক্ষক সাহেবদের আওতা থেকে পালিয়ে যেতে পারছি নে। আবার প্রশান্ত মনে গবেষণার কাজেও আত্মনিয়োগ করব, তারও উপায় নেই। পরিণাম চিন্তা না করে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে বসে আছি। অবশ্য আমাকে উৎসাহ দেওয়ার মানুষেরও অভাব ছিল না। কন্যা সামারক অত্যন্ত সুন্দরী। এই সময় আমি আবিষ্কার করলাম, তার সম্পর্কে আমি যত জানি, অন্য লোকেরা তার চাইতে ঢের ঢের বেশি জানে। তারা বলল, ঠিক আছে জাহিদ, তুমি লড়াই চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। সুন্দরী হওয়া কি অপরাধ? একজন ভদ্রমহিলাকে চাকরির নিয়োগপত্র দিয়ে বাতিল করার কি অধিকার আছে বিশ্ববিদ্যালয়ের? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভুল স্বীকার করে নিয়ে ভদ্রমহিলাকে অবশ্যই চাকরিতে পুনর্বহাল করতে হবে। এক সময় কন্যা সামারকের কানে এইসব রটনার কথা গিয়ে পৌঁছালো। আমি একটা চিঠি পেলাম। চিঠিটা এসেছে হোস্টেলের ঠিকানায় এবং লিখেছে কন্যা সামারক। লিখেছে, প্রিয় জাহিদ, বাংলা একাডেমিতে আপনার কথাবার্তা শুনে আমার মনে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল। পরে বন্ধুবান্ধবদের কাছ থেকে জানতে পেরেছি, আপনি আমার ব্যাপারে সুপারিশ করতে গিয়ে শক্তিমান মানুষদের কোপ দৃষ্টিতে পড়ে গেছেন। ব্যাপারটা আমাকে ভীষণ ব্যথিত করেছে। আপনার সঙ্গে আমার কোনো পরিচয় হয়নি। বাংলা একাডেমিতে এক ঝলক দেখেছিলাম বটে, কিন্তু তাকে পরিচয় বলা চলে না। সম্পূর্ণ অপরিচিত একজন মহিলার পক্ষে কথা বলতে গিয়ে
আপনি যে স্বেচ্ছায় বিপদ ঘাড়ে নিলেন, আপনার এই মহানুভবতা আমাকে মুগ্ধ এবং বিস্মিত করেছে। আমি আগামী ৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় আপনার হোস্টেলে এসে ব্যক্তিগতভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা এক আজব সময়ে বসবাস করছি। নিজের স্বার্থের প্রশ্ন না থাকলে কেউ কারো জন্য সামান্য বাক্য ব্যয় করতেও কুণ্ঠিত হয়। সুতরাং অনুরোধ করছি, শুক্রবার ১০টায় আপনি হোস্টেলে থাকবেন। তখন আপনার সঙ্গে ভালো করে পরিচয় হবে। কন্যা শামারুখের হাতের লেখা খুবই সুন্দর। সচরাচর মেয়েলি হাতের লেখা যেরকম হয়, তার চাইতে একটু আলাদা। সুন্দর কাগজে সবুজ কালিতে চিঠিটা লিখেছে। ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার পড়লাম। মামুলি অর্থের বাইরে আরো কোনো অর্থ আছে কিনা বারবার খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে চেষ্টা করলাম। কন্যা শামারুখের চিঠিটা পাওয়ার পর মনে হতে থাকলো আমার সমস্ত অপমান লাঞ্ছনার পুরস্কার পেয়ে গেছি। এর বেশি আর কি চাইবার ছিল? কন্যা শামারুখ আগামী ৪ অক্টোবর শুক্রবার আমার সঙ্গে দেখা করতে আমার হোস্টেলে আসবে। এর চাইতে বড় সংবাদ আমার জন্য আর কি হতে পারে? বিপদের আশঙ্কা, অসহায়তার ভাব এক ফুৎকারে কোথায় উধাও হয়ে গেল। বুকের ভেতর সাহসের বিজলি ঝিলিক দিতে থাকল। কন্যা শামারুখের জন্যে আমি সমস্ত বিপদাপদ তুচ্ছ করতে পারি। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উপন্যাসের ৪র্থ পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।